আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমরা আলোচনা করব ইউনিট 1 এর লেসন 3 তে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার মধ্যে সি নম্বর এই অ্যাক্টিভিটি। এখানে আমরা এর আগের ক্লাসগুলোতে ইউনিট 3 থেকে একটি কবিতা পড়েছিলাম ও মি ও লাইফ, যেটি লিখেছেন ওয়াল্ট হুইটম্যান। তো এই কবিতা থেকে মূলত এই পরবর্তী কোশ্চেনগুলো দেওয়া রয়েছে। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 মোট 8টি কোশ্চেন দেওয়া রয়েছে। এই কোশ্চেনগুলোর সমাধান আমাদেরকে লিখতে হবে। তোমরা যারা এখনো এর আগের ক্লাসগুলো দেখোনি, অর্থাৎ উপরের এখানে আমি যে এই কবিতাটি তোমাদেরকে বাংলায় অর্থসহ বুঝিয়ে দিয়েছিলাম, এই ক্লাসটি তোমরা এখনো যারা দেখোনি তোমরা অবশ্যই ক্লাসটি দেখে নেবে। কারণ উপরের কবিতাটি যদি তোমরা না বুঝো তাহলে কিন্তু নিচের এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলোর সমাধান তোমরা দিতে পারবে না। তো আমরা চলো দেখে নিচ্ছি যে এখানে কি কি কোশ্চেন করা হয়েছে এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার আমরা কিভাবে লিখতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ক্লাস 19 এর ইংলিশ ফার্স্ট পেপার চ্যাপ্টার ওয়াইজ সলিউশন ইউনিট 1, যার নাম ছিল সেন্স অফ সেলফ, লেসন 3 ও মি ও লাইফ। আমাদের এখানে মোট 8টি কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন যেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য পোয়েম, এই কবিতার মূল থিম কি বা মূল ভাব কি। তো আমরা খুবই সংক্ষেপে লিখতে পারি যে দ্য মেইন থিম অফ দ্য পোয়েম ইজ অ্যাবাউট কোশ্চেনিং লাইফ, ইটস মিনিং অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটি। এখানে বলা হয়েছে যে এই কবিতার মূল ভাব হচ্ছে কোশ্চেনিং লাইফ, জীবনকে কোশ্চেন করা বা প্রশ্ন করা, ইটস মিনিং এর অর্থ সম্পর্কে জানতে চাওয়া, অ্যান্ড পার্সোনাল আইডেন্টিটি এবং ব্যক্তিগত পরিচয়। দ্য পোয়েট এক্সপ্রেসেস ফ্রাস্ট্রেশন উইথ দ্য স্ট্রাগলস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ লাইফ। কবি এখানে তার যে ফ্রাস্ট্রেশন বা হতাশা এটিকে তিনি ব্যক্ত করেছেন উইথ দ্য স্ট্রাগলস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ লাইফ। জীবনের যে চড়াই উতরাই রয়েছে, বিভিন্ন প্রতিবন্ধকতা রয়েছে, এইগুলোর মধ্য দিয়ে তিনি তার হতাশাগুলোকে ব্যক্ত করেছেন। ইয়েট অফার্স হোপ বাই সাজেস্টিং দ্যাট এভরিওয়ান হ্যাজ এ রোল টু প্লে ইন দ্য বিগার পিকচার। এর পাশাপাশি তিনি অবশ্য এটাও সাজেস্ট করেছেন বা পরামর্শ দিয়েছেন যে আমাদের প্রত্যেকেরই রয়েছে বৃহৎ পরিসরে প্রত্যেকটি ক্ষেত্রে অবদান রাখার মতো সুযোগ বা ভূমিকা। তো এই যে বিষয়টি, এটি হচ্ছে মূলত এই কবিতার মূল ভাব। এরপর 2 নম্বর জানতে চাওয়া হয়েছে হোয়াট রিকারিং কোশ্চেন ডাজ দ্য পোয়েট মেনশন। এই কবিতায় কবি কোন পুনরাবৃত্ত প্রশ্নগুলো করেছেন। এখানে রিকারিং কোশ্চেন বলতে বোঝানো হয়েছে পুনরাবৃত্ত কোশ্চেন, অর্থাৎ একই প্রশ্ন তারা একাধিকবার করেছেন। তো সেটা কি? দেখো, দ্য পোয়েট আস্ক কোশ্চেন্স অ্যাবাউট দ্য পারপাস অফ লাইফ, the struggles faced by people, the emptiness of years, and the feeling of being lost or insignificant. দেখো এই কবিতায় তিনি যে কোশ্চেনগুলো করেছেন সেগুলো হচ্ছে কি, দেখো, দ্য পোয়েট আস্ক কোশ্চেন অ্যাবাউট দ্য পারপাস অফ লাইফ। তিনি প্রশ্ন করেছেন জীবনের উদ্দেশ্য নিয়ে, জীবনের পারপাস বা উদ্দেশ্য নিয়ে। দ্য স্ট্রাগলস ফেসড বাই পিপল, অর্থাৎ যে সকল লড়াইগুলোর সম্মুখীন মানুষকে হতে হয়। দ্য এমটিনেস অফ ইয়ার্স, এর আগে যে শূন্য বছরগুলো তিনি পেরিয়ে এসেছেন বা অর্থহীন বছরগুলো তিনি পেরিয়ে এসেছেন। অ্যান্ড দ্য ফিলিং অফ বিং লস্ট অর ইনসিগনিফিক্যান্ট, এবং তিনি যেই অনুভূতিগুলো অনুভব করেছেন সেটা হতে পারে হারানোর অনুভব অথবা ইনসিগনিফিক্যান্ট, অর্থাৎ তিনি যে নিজেকে মূল্যহীন ভেবেছেন, এই বিষয়গুলো সম্পর্কে তিনি তার লাইফকে কোশ্চেন করেছেন। হি কোশ্চেন্স দ্য মিনিং অফ লাইফ অ্যান্ড ওয়াই থিংস সিম টু বি পয়েন্টলেস। তিনি প্রশ্ন করেছেন জীবনের অর্থ সম্পর্কে এবং কেন সবকিছু তার কাছে অর্থহীন মনে হচ্ছে, গুরুত্বহীন মনে হচ্ছে। তো এই সম্পর্কিত বিষয়গুলো তিনি বারবার কোশ্চেন করেছেন। আমরা এই প্রশ্নের উত্তরটি দেখলাম। এবার দেখো 3 নম্বর জানতে চাওয়া হয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইউজলেস ইয়ার। কবি ইউজলেস ইয়ার্স বলতে আমরা বলতে পারি অকেজো বছর, এরকম কিছু একটা বলতে পারি। কেন বলতে পারি? কারণ কবি মূলত এটাই বোঝাতে চেয়েছেন ইউজলেস ইয়ার্স দিয়ে যে যে বছরগুলো তিনি পেরিয়ে এসেছেন সেগুলো মূলত কোনো কাজেরই ছিল না, সেগুলো একেবারে ব্যর্থ কোনো বছর ছিল। তো এর জন্যই তিনি ইউজলেস ইয়ার্স বলেছেন। তো তিনি এই ইউজলেস ইয়ার্স দিয়ে কি বোঝাতে চেয়েছেন? বাই ইউজলেস ইয়ার্স দ্য পোয়েট রিফার্স টু দ্য টাইম স্পেন্ট ইন লাইফ। তিনি এটা দ্বারা এটাই মূলত রিফার্স করেছেন বা নির্দেশ করেছেন টু দ্য টাইম স্পেন্ট ইন লাইফ দ্যাট ফিলস ওয়াস্টেড অর আনইম্পর্টেন্ট। তিনি মূলত এটাই বুঝিয়েছেন বা এই কথাটাকে নির্দেশ করেছেন যে তিনি এমন কিছু বছর অতিবাহিত করেছেন বা ব্যয় করেছেন দ্যাট ফিলস ওয়াস্টেড, যেটাকে কিনা তিনি অপচয় বলে মনে করেছেন, অর আনইম্পর্টেন্ট, অথবা তিনি সেটাকে অগুরুত্বপূর্ণ বলে মনে করেছেন।
ইট রিপ্রেজেন্টস দ্য ফিলিং অফ লিভিং উইদাউট অ্যাচিভিং এনিথিং মিনিংফুল অর সিগনিফিক্যান্ট। তো এটা দ্বারা মূলত কবির এই ধরনের চিন্তা বা ভাবনা চিন্তাকেই রিপ্রেজেন্ট করে যে তিনি তার জীবনটাকে এত বছর যে পার করেছেন উইদাউট অ্যাচিভিং এনিথিং, অর্থাৎ তিনি কোনো কিছু অর্জন করা ছাড়াই এই বছরগুলো অতিবাহিত করেছেন মিনিংফুল অর সিগনিফিক্যান্ট, অর্থাৎ তিনি খুবই গুরুত্বপূর্ণ কোনো অর্থপূর্ণ কোনো কিছু অর্জন করা ছাড়াই এই বছরগুলো যে তিনি পার করেছেন, এজন্য মূলত সেই বছরগুলোকে তিনি ইউজলেস ইয়ার্স বা অকেজো বছর বলেছেন। আমরা পরবর্তী কোশ্চেন দেখব, যেখানে ইজ এজ অ্যান আইডেন্টিটি মেকার, বয়স কি কখনো পরিচয় চিহ্নিতকারী? তো প্রশ্ন করা হয়েছে যে বয়স আসলে পরিচয় চিহ্নিতকারী কিনা। হোয়াট আর দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ, যদি সেটাই হয়ে থাকে তাহলে বার্ধক্যের বৈশিষ্ট্য কি, অর্থাৎ একজন ব্যক্তি যদি বার্ধক্যে পৌঁছে যান বা তার অনেক বয়স হয়ে যায় সেক্ষেত্রে তার বৈশিষ্ট্য কি হতে পারে। তো আমরা প্রথম বাক্যে লিখব যে বয়স আসলে মানুষের আইডেন্টি মেকার কিনা, মানুষের আইডেন্টিটি মেকার কিনা বা পরিচয় চিহ্নিতকারী কিনা। তো আমরা লিখতে পারি যে এজ ক্যান বি অ্যান আইডেন্টিটি মার্কার বিকজ পিপল অফেন অ্যাসোসিয়েট এজ উইথ ওয়াইজডম, এক্সপেরিয়েন্স অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জেস। এই বয়সও আইডেন্টিটি মার্কার বা পরিচয় চিহ্নিতকারী হতে পারে, কারণ মানুষ অনেক সময় এটা মনে করে থাকে যে বয়স আসলে অ্যাসোসিয়েটেড, যে এই বয়স এটা সম্পৃক্ত কিসের সাথে, উইথ ওয়াইজডম, জ্ঞানের সাথে সম্পৃক্ত, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতার সাথে সম্পৃক্ত, অ্যান্ড ফিজিক্যাল চেঞ্জেস, এবং মানুষের শারীরিক যে পরিবর্তন হয় তার সাথেও কিন্তু এই বয়সটা সরাসরিভাবে সম্পৃক্ত। দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ ইনক্লুড ফিজিক্যাল ডিক্লাইন, slower movement, and sometimes a feeling of being disconnected from the younger generation. তো এবার আমরা পরবর্তী বাক্যে লিখব যে এই ওল্ড এজের অ্যাট্রিবিউটস কি বা কি কি বৈশিষ্ট্য থাকে। দ্য অ্যাট্রিবিউটস অফ ওল্ড এজ ইনক্লুড ফিজিক্যাল ডিক্লাইন, অর্থাৎ শারীরিক ক্ষয়, শারীরিক যে ক্ষয় সেটাকে মূলত এখানে বলা হয়েছে ফিজিক্যাল ডিক্লাইন, সেটার সাথে সম্পৃক্ত স্লোয়ার মুভমেন্ট, অর্থাৎ ধীরগতি সম্পন্ন হয়ে থাকে মানুষ তখনও, অ্যান্ড সামটাইম এ ফিলিং অফ বিং ডিসকানেক্টেড, এবং মাঝে মধ্যে এমন অনুভূতি মানুষের মধ্যে অনুভব হয় ফ্রম দ্য ইয়ঙ্গার জেনারেশন, ডিসকানেক্টেড ফ্রম দ্য ইয়ঙ্গার জেনারেশন, অর্থাৎ সে বর্তমান যে নতুন প্রজন্ম রয়েছে বা যুবক প্রজন্ম রয়েছে, তরুণ প্রজন্ম রয়েছে, তাদের কাছ থেকে সে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে বা একেবারে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত ওল্ড যে এজ রয়েছে বা বয়স্কের বা বার্ধক্যের অ্যাট্রিবিউশন পার্থক্য। এবার আমরা 5 নম্বর কোশ্চেনটি দেখব, যেখানে জানতে চাওয়া হয়েছে হোয়াট ডু সর্ডিড অ্যান্ড প্লডিং মিন। আমরা যখন এই কবিতাটি পড়েছিলাম সেখানে সর্ডিড এবং প্লডিং এই দুটি শব্দ ছিল। তো এই শব্দ দুটি দিয়ে মূলত কি বোঝানো হয়েছে দেখো, আমরা লিখতে পারি প্রথম বাক্যে সর্ডিড মিনস ডার্টি, আনপ্লেজেন্ট অর মোরালি রং। সর্ডিড বলতে বোঝানো হয় মূলত নোংরা কোনো কিছু, আনপ্লেজেন্ট অর্থাৎ অসন্তুষ্টিকর এরকম কোনো কিছু, অর মোরালি রং অর্থাৎ নৈতিকভাবে ভুল বা খারাপ এরকম কোনো কিছুকে মূলত সর্ডিড দিয়ে বোঝানো হয়। অপরদিকে প্লডিং মিনস মুভিং স্লোলি অ্যান্ড স্টেডিলি, often with difficulty, suggesting a sense of weariness or lack of excitement. দেখো, অপরদিকে প্লডিং বলতে বোঝানো হয় মুভিং স্লোলি অর স্টেডিলি, অর্থাৎ খুবই ধীর গতি সম্পন্নভাবে মুভ করা, নড়াচড়া করা, অ্যান্ড স্টেডিলি দৃঢ়তা সম্পন্নভাবে থাকা, অফেন উইথ ডিফিকাল্টি, কখনো কখনো এরকম হয়ে থাকে যে বিভিন্ন অসুবিধা বা দুর্যোগের সময় যখন মানুষ একেবারে যখন মানুষ এক্সাইটেড না হয়ে একেবারে স্লোলি বসে থাকে, দৃঢ়ভাবে বসে থাকে, সেটাকেই মূলত আমরা বলতে পারি প্লডিং। এরপর দেখো 6 বলা হয়েছে হোয়াট ফেইথ ডাজ দ্য পোয়েট মেনশন হিয়ার। এই কবিতায় কবি কোন ধরনের ফেইথ বা কোন ধরনের বিশ্বাসের কথা তিনি উল্লেখ করেছেন। তো আমরা লিখতে পারি দ্য পোয়েট মেনশনস দ্য ফেইথলেস অ্যান্ড ফেইথ ইন এ সেন্স অফ লুজিং হোপ অর বিলিভ ইন দ্য মিনিং অফ লাইফ। দেখো, তিনি এখানে ওই বিশ্বাসের কথাই উল্লেখ করেছেন ইন দ্য সেন্স অফ লুজিং হোপ অর বিলিভ ইন দ্য মিনিং অফ লাইফ, অর্থাৎ তিনি যে তার বিশ্বাসটি হারিয়ে ফেলেছেন, আশা ভরসাটি হারিয়ে ফেলেছেন, এবং তিনি তার জীবনের অর্থ এটি তিনি যে বুঝতে পারছেন না, এটি মূলত বোঝানো হয়েছে। হি রিফ্লেক্টস অন হাউ পিপল মে লস ফেইথ ইন দেয়ার পারপাস অর ইন দ্য গুড অফ দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড দেম। তো তিনি মূলত এটাকে রিফ্লেক্ট করেছেন যে কিভাবে মানুষ এই পৃথিবীতে যে ভালো জিনিসগুলো হয়ে থাকে তার প্রতি যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যের প্রতি তার বিশ্বাসটিকে তিনি হারিয়ে ফেলেন বা মানুষগুলো হারিয়ে ফেলেন, এটাই মূলত কবি বোঝাতে চেয়েছেন। এরপর দেখো পরবর্তী কোশ্চেনে বলা হয়েছে যে ইজ দেয়ার এ সিম্বলিক মিনিং অফ কন্ট্রিবিউট এ ভার্স ইন দ্য লাস্ট লাইন।
লাস্ট লাইনে আমরা কন্ট্রিবিউট এ ভার্স নামে একটি বাক্য পেয়েছিলাম। তো এই যে কথাটি এখানে বলা হয়েছে, এই কথাটির কোনো কি সিম্বলিক মিনিং রয়েছে বা কোনো প্রতীকী অর্থ রয়েছে? আমরা জানি যে কবিতায় কবি যখনই কোনো কিছু ব্যবহার করেন না কেন সেখানে কিন্তু কোনো না কোনো সিম্বলিক মিনিং সেগুলো থাকে। তো এখানে এই যে কন্ট্রিবিউট এ ভার্স, এটি দিয়ে মূলত কি বোঝানো হয়েছে? তো আমরা লিখতে পারি, ইয়েস, কন্ট্রিবিউট এ ভার্স সিম্বলাইজ দ্য আইডিয়া দ্যাট এভরিওয়ান হ্যাজ এ রোল টু প্লে ইন লাইফ। এই যে কন্ট্রিবিউট এ ভার্স, এই কথাটি দ্বারা, এই কথাটি দিয়ে মূলত এটাকে সিম্বলাইজ করা হয়েছে বা এটাকে প্রতীকী রূপ দেওয়া হয়েছে যে এভরিওয়ান হ্যাজ এ রোল টু প্লে ইন লাইফ, প্রত্যেকেরই জীবনে ভূমিকা পালন করার মতো একটা সুযোগ রয়েছে। ইচ পারসন হ্যাজ দ্য অপরচুনিটি টু অ্যাড সামথিং মিনিংফুল টু দ্য ওয়ার্ল্ড, প্রত্যেক মানুষেরই এমন সুযোগ রয়েছে যে এই বিশ্বে বা এই পৃথিবীতে কোনো অর্থপূর্ণ কিছু যুক্ত করা, ইভেন ইফ ইট সিম স্মল অর ইনসিগনিফিকেন্ট, যদিও সেটা খুবই ছোট দেখায় বা ক্ষুদ্র দেখায়, অর ইনসিগনিফিকেন্ট অথবা অগুরুত্বপূর্ণ দেখায়, কিন্তু তারপরেও পৃথিবীতে বসবাসকারী প্রতিটি মানুষেরই কোনো না কোনো ক্ষেত্রে নিজের ভূমিকা পালন করার মতো সুযোগ রয়েছে। তো এই কথাটি মূলত কন্ট্রিবিউট এ ভার্স দিয়ে বোঝানো হয়েছে। এরপর দেখো পরবর্তী যে কোশ্চেন, সবশেষ কোশ্চেন, সেখানে জিজ্ঞাসা করা হয়েছে, ডু ইউ ফাইন্ড দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম কনভিন্সিং? তুমি কি মনে করো যে এই কবিতায় যে অ্যান্সার সেকশনটা আমরা পেয়েছিলাম সেটা কি কনভিন্সিং, অর্থাৎ সেটা কি তোমাকে কনভিন্স করতে পেরেছে, তোমাকে সন্তুষ্ট করতে পেরেছে? আমরা যখন এই কবিতা পড়েছিলাম, দেখো কবিতায় যদি আমরা যাই সেখানে আমরা কিন্তু এই অ্যান্সার সেকশন নামে একটা অপশন পেয়েছিলাম। উপরের এই অংশে কবি শুধু তার জীবনকে কোশ্চিনি করেছে। পরবর্তী এই যে অ্যান্সার সেকশন, এখানে কিন্তু দুইটি বাক্যের মাধ্যমে আবার সেই প্রশ্নগুলোর উত্তর কবি নিজেই নিজেকে দিয়েছেন। তো এই অ্যান্সার সেকশনটি কি তোমাকে কনভিন্স করতে পেরেছে বা সন্তুষ্ট করতে পেরেছে? তো এই প্রশ্নের উত্তরটা আমরা এভাবে লিখতে পারি, ইয়েস, দ্য অ্যান্সার সেকশন অফ দ্য পোয়েম ইজ কনভিন্সিং। হ্যাঁ, এই কবিতার অ্যান্সার সেকশনটি কনভিন্সিং বা সন্তুষ্টিকর, বিকজ it shifts the focus from the despair of life's struggles to the idea that life itself is valuable. কারণ এটা মূলত আমাদের যে দৃষ্টি রয়েছে সেটাকে শিফট করে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে আসে। কোন জায়গা থেকে কোন জায়গা? অর্থাৎ আমাদের জীবনে যে স্ট্রাগল রয়েছে, যে চড়াই উতরাই রয়েছে, এই সকল জায়গাগুলো থেকে আমাদের চোখটাকে ঘুরিয়ে আনে ওই দিকে, যেটা বোঝার জন্য যে আসলে আমাদের জীবনটা ভ্যালুয়েবল বা মূল্যবান। The poet suggests that by simply existing, we have the opportunity to contribute something meaningful to the world which gives purpose of life. কবি মূলত এটাই সাজেস্ট করেছেন যে আমরা সিম্পলি এক্সিস্টিং, অর্থাৎ আমরা যদি খুব সাধারণভাবেও এই পৃথিবীতে আমাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখি, তাহলেও উই হ্যাভ দ্য অপরচুনিটি, আমাদের সুযোগ রয়েছে টু কন্ট্রিবিউট সামথিং মিনিংফুল টু দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীতে অর্থপূর্ণ কোনো কিছুতে নিজেদেরকে কন্ট্রিবিউট করা বা অবদান রাখা, হুইচ গিভস পারপাস অফ লাইফ, যেটা কিনা তোমার জীবনের একটা উদ্দেশ্য দাঁড় করিয়ে দিবে। তো শিক্ষার্থীরা, আমরা এই সম্পূর্ণ কবিতা থেকে যে প্রশ্নগুলো রয়েছে, মোট 8টি প্রশ্ন এখানে ছিল। আমি প্রতিটি প্রশ্ন তোমাদেরকে বাংলায় অর্থ সহ উত্তর সহ বুঝে দেওয়ার চেষ্টা করেছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, এর পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে, ডি নম্বর অ্যাক্টিভিটি, এখানে চলে যাব এবং এই কাজগুলো তোমরা কিভাবে সম্পন্ন করবে তাও আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।